হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকাশ নিবিড়। জানি না আপনাদের কাছে কত প্রিয়, এবং হচ্ছে যে আমি সত্য উদ্ঘাটন করতে খুব ভালোবাসি। আহ, আজকে কিন্তু আপনারা কেউ দেখবেন না, কারণ হচ্ছে শুয়ে আছি এবং জমানো কথা, জীবনের কি কি হয়েছে, কিভাবে শুরু এবং কিভাবে মানে এই ভাইরাল টুনির বিষয়টা হলো। আমি শুয়ে আছি আজকে হচ্ছে যে এই ভাইরাল টুনির স্বামীর সাথে, যার যে হচ্ছে যে টুনির কিডনি নিয়ে বেঁচে আছেন। আমি আসলে এই লাইভটা আনকমন করতে চাচ্ছি, আপনার একটু মনোযোগ দিয়ে, যদি রাতের বেলা কেউ শুয়ে থাকেন, শুয়ে শুয়ে শুনবেন। এই কথাগুলো আসলে শোনার এটাই দরকার, আসলে কে সত্য কে মিথ্যা এই বিষয়গুলো বাইর করার জন্য। যেহেতু দায়িত্ব আমি নিছি, আমার সাথে আছেন তারেক ভাই, উনি হচ্ছে টুনির জামাই। তারেক ভাই, সবার সাথে একটু কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি তারেক, টুনির হাজবেন্ড। সেটা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়েছি আসলে যে সত্যকে মিথ্যাকে এই বিষয়টা জানার জন্য। একটু আগে একটা ভিডিও দেখলাম, টুনি কাঁদছে, কেঁদে কেঁদে যাচ্ছে যে কথা বলছে। এগুলো দেখে কিন্তু আসলে তারেক ভাই আমি হাসতেছিল। প্রচুর হাসছি এটা দেখে। হ্যাঁ, মানে এমন একটা অভিনয় আমার এই 20 বছরে আমি দেখি নাই যে এমন অভিনয় করতে। তবে অভিনয়ের স্টাইলটা হচ্ছে ওর মায়ের, কেন আমার টুনি হচ্ছে এই পুরানা স্টাইলে কান্দার কথা না। এই ওর স্টাইল হচ্ছে নতুন স্টাইলে, যদি সুর করিয়ে কাঁদতো তাহলে নতুন স্টাইল হতো, কিন্তু স্টাইলটা হচ্ছে পুরানা সিনেমার যে স্টাইল, সেই স্টাইল দেখে আমার খুব হাসি লাগতেছে। যতগুলো মিথ্যা কথা বলছে, ওরে আমার আমাকে কি যেন আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাবে, পরকীয়া করবে, আমি কি এগুলো সহ্য করতে পারি, আমার ভবিষ্যৎ আছে না, কি যে একটা সুর করতে আমার যতবার শুনছি অতবারই আমার হাসি লাগতেছে। আমি নাকি পরকীয়া করি, আমার বউ আছে, কি সব বলতেছে উল্টা পাল্টা। মানে এসব সুর করি সব বলতেছে। তারেক ভাইয়ের কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। কারণ হচ্ছে তারেক ভাইকে আমরা হচ্ছে 1 ঘন্টা, যেটাতে বলা যে একদম রিমান্ডে নিয়েছি। তারেক ভাই আসলে আমি বলতে চাই যে তারেক ভাই, আপনি যখন বিদেশে ছিলেন, জি বিদেশে আসলে কত সালে ছিলেন, এবং আপনি বলছেন যে বিদেশ থাকাকালীন বাড়ি করছেন, জি কিন্তু আপনার ওয়াইফ টুনি আসলে অভিযোগ করছে আপনি হচ্ছে যে বিদেশ থেকে আসার পরে টাকা ছিল না বিধায় আপনি টুনির মায়ের থেকে টাকা নিয়ে বাড়ি করছেন। খুব এটা হাসি কতটা লাগে। সত্য? হাসি লাগে। আপনার এই বাড়িটা তো একদিন হয় নাই। প্রথমে জায়গা কিনা হয়েছে, জায়গা কিনছে প্রথমে, তারপরে আমার মারা জায়গা কেনার পরে ওই এলাকায় যে বাড়িতে ভাড়া ছিল, সেই বাড়িতে অন্তত 6 মাস ভাড়া ছিল। এই 6 মাস লাগছে আমার এই বাড়ি করতে, কারণ আমি তো একবারে টাকা দিয়ে বাড়ি করতে পারি নাই। আগে জমি কিনছি, তারপরে প্ল্যান নিয়েছি যে বাড়ি করব, তারপরে আমার মারা এলাকায় এসে ভাড়া ছিল 6 মাস এক বাড়িতে থাকার পরে আমি যে আস্তে আস্তে টাকা দিছি, আস্তে আস্তে বাড়ি কমপ্লিট করছে। আচ্ছা, কমপ্লিট করার পরে আমার বাড়িতে আসছে আমার দুলা ভাই, আমার আপা, আমার মা একসাথে থাকতো তখন। তখন আমরা 2 ভাই থাকতাম ওই মালয়েশিয়াতে। তো এই হচ্ছে আমাদের বাড়ির কথা। তো ওর মা কই থেকে তখন আসলো, কারণ আমি আসছি, এটা বাড়ি করছে 1994-95 ভিতরে, আর আমি দেশে আসছি 2002-এ। তার মানে 8 বছর না, কত হয়, প্রায় 6 বছর। আবার এবং বিয়ে বিয়ে করছি, করছেন 2006। হ্যাঁ বিয়ে করছি 2006-এ। তাহলে আপনি 94 আর এদিকে হচ্ছে মনে করেন 2006, প্রায় 12 বছর ডিফারেন্স নাকি, সরি 8 বছর না 9 বছর। আচ্ছা, আপনি বলছিলেন যে টুনির ফ্যামিলি খুব লো ছিল, এবং মা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমি আপনার মুখ থেকে জানি হ্যাঁ নাকি, হ্যাঁ, এটা এটা একটু বলবেন। আচ্ছা, ওর মা তখন পিওনের চাকরি করতো। চাকরি তখন ছিল না, তখন ওরা খুব কষ্টে ছিল। ওর মা ওই চাকরি করতো, সেই টাকা দিয়ে ওদের দুধ খাওয়াতো। এটা ওর মা বারবারই বলতো যে আমার বড় ভাই টাকা এনে দিত, তারপরে দুধ কিনে দিত, তারপরে আমার এই মেয়েরে খাওয়াতাম। এটা বহুতবার বলছে। আর সেই মামারে যে কি করছে, সেই স্ত্রী কি বলবো একটু? বলেন, সব বলবেন। আচ্ছা, সেই মামা, বড় মামা, ওদের সবচেয়ে বড় মামা, সেই বড় মামার একটা মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর সে মামা কি বিশ্ববিদ্যালয়ে। এখনো বেঁচে আছে? এখনো সবাই বেঁচে আছে, কেউ মরেনি। আচ্ছা। তো সেই মামা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বড় মেয়েকে পড়াচ্ছে, আর সে চাকরিও করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর সেই মেয়েকে ছাত্রলীগের, আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের লোক দিয়ে তাকে ধর্ষণ করার জন্য বলে দিয়েছিল সেই দুধ খাওয়া মেয়ে নিপা, মানে আমার বউয়ের বড় বোন। এখন সেই মামা অনুরোধ করছিল ইয়াতে ফোনে, তো শুনে নাই। তার পরে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে বউয়ের যে বড় বোন, উনি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন? হ্যাঁ, যুক্ত ছিল তো অবশ্যই, কারণ আমির হোসেন আমুরে দিয়েই, আমির হোসেন আমুর বাসায় যেতে যেতে এই যে মাই টিভিতে চাকরিটা পাইছে।
আচ্ছা বুঝছেন? তো আমির হোসেন আহমদ তো আওয়ামী লীগের, তখন আওয়ামী লীগই ছিল। তো যাই হোক, তখন ওই মা যায় পায়ে ধরছে, সেই বাসায় গিয়ে পুলিশ। তারেক ভাই, আমি একটা কথা বলি, আমার প্রতি মানুষের অসংখ্য ভালোবাসা এবং আমাকে বিশ্বাস করে। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি মিথ্যে বলেন না। কারণ কি জানেন, আমি এটা সত্য বের করার জন্য কিন্তু আসছি, এবং আমি চাই যে সবাই সত্য জানুক। এবং আজকে দেখেন, আজকে একটা বিশাল ট্র্যাজেডি, এবং উত্তরায় একটা দুর্ঘটনায় অনেকগুলো কোমলমতি শিশু কিন্তু মারা গেছে। তারপরেও কিন্তু দেখেন, আপনার বিষয়টা কিন্তু অনেক, এই জন্যই আপনারটা খুব গুরুতর। কারণ হচ্ছে যে কোনো সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। কারণ হচ্ছে আপনাকে জেল খাটিয়েছে 40 দিন। তো এই বিষয়গুলো একটু যদি বলতেন, কারণ হচ্ছে এই বিষয়গুলো মানুষ আসলে জানতে চায় কে সত্য কে মিথ্যা। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, মানুষ শুয়ে থেকে কখনো মিথ্যা বলে না। এই জন্য আপনাকে অন্ধকারে শুয়ে শুয়ে আমি কথা বলছি। আমাকে আমার ফ্যামিলি সবাই জানে যে আমি সত্যি কথাটাই বলি। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি সত্যি কথা বলি সবসময়। আমি মিথ্যা কথা খুব কম বলি, খুবই কম। যদি কোনো জায়গায় বলা লাগে সেটা খুবই কম। আমি সত্যি কথা বলি। এবং আমার ছেলের বয়স 18 বছর, সেই ছেলেকে ওর নানি, ওর বড় মা, ওর নানিরা, আরো নানি আছে, ওর মা, সবাই সত্যবাদী ছেলে বলে। মানে আমি সত্যবাদী, বোকা। আমার ছেলেকেও সে বোকাই বলে এবং সত্যবাদী ছেলে বলে। কারণ আমার ছেলেও মিথ্যা কথা বলে না। একা একা যখন ও কোনো কথা বলে, মিথ্যা কথা বলে না। আমি প্রাউড ফিল করি যে আমি সত্যি কথা বলি এবং সত্যর পথে চলি। আর জেল খাওয়ার, ওই যে ওর মামারটা যাকে বলে দিলাম, তখন ওরা ভাড়া থাকতো, খুব গরিব ছিল। পরে ওর মা যখন চাকরি পেলো, তখন আস্তে আস্তে ওরা একটু তখন তো বাড়ির তো কোথাও ওরা চিন্তাও করতে পারে না। যখন টুনির সাথে আমার বিয়ে হয়, আমার বাড়ি দেখেই, মালয়েশিয়া থেকে আসার পরে বাড়ি দেখেই ওরা বিয়ে দিছে ওর চাচারা। তারপর আমি ব্যবসা করতাম না বানাই, এটাও দেখছে। আর জেলে দেওয়ার বিষয়টা হচ্ছে আমার বউয়ের পরকীয়া আমি কেন হাতে নাতে ধরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপরে হাতে নাতে ধরার পরে ও আস্তে আস্তে দেখি আমার পরে খুব ঘৃণা এসে গেল। ও এতই ভালোবাসে ছেলেটাকে। আমার বাসায় ভাড়াটা ছিল, নাম হচ্ছে রাজীব, রিজভি গার্মেন্টসে চাকরি করতো এবং তার বাড়ি হচ্ছে চাঁদপুর। আমার বাসায় 3 বছর ভাড়া ছিল। কিন্তু ওদের এই রাজীবকে যদি আপনি নিয়ে আসি আপনার সামনে, হ্যাঁ, এবং রাজীবকে কথা বলার সুযোগ করে দিই, আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি হাতে নাতে তাকে? হ্যাঁ, 100 বার। আর তাকে তো আনতেই পারবেন না, সে ভয়ে আসবেই না। তারপরেও যদি আনতে পারেন, 100 বার বলছি, কেন পারবো না? আর এটা তো সবাই দেখছে যে ও দৌড়তেছে রুমের থেকে। যখন আমার বোরে 2টা চর মারছি, 3 তলায় গিয়ে, আমরা থাকি 2 তলায়, আর ও থাকতো 3 তলায়, আর আমার বউ যায় শুইতো 3 তলাতেই ওর সাথে। আর শুধু আমি দেখি নাই, আমার ভাড়া থাকতো 3 তলায়, ওর রাজীব থাকতো 3 তলায়, ভাড়া থাকতো আর একটা মেয়ে 3 তলায়। তার একটা ছোট্ট বেবি ছিল, সে চাকরি করতো না, সবসময় 3 তলায় থাকতো। আর আমার 3 তলায় আপনি উঠে দেখবেন কালকে গেলে, যে ওই রুমের থেকে, ওই পাশের ইউনিট থেকে এই পাশের একবার ডাইরেক্ট লাস্ট রুম আর লাস্ট রুম, ওই ইউনিটের লাস্ট রুম আর এই ইউনিটের লাস্ট রুম দেখা যায়। আর 2 লাস্ট রুমে থাকতো, এক রুমে রাজীব থাকতো, এক রুমে ওই মেয়েটা থাকতো। আপনি বলছেন আপনাকে অনেক বেশি ভালোবাসতো এবং হচ্ছে আপনার থেকে কৌশলে আপনার থেকে ফ্ল্যাট লিখে নিছে। জি, কিন্তু কথা হচ্ছে যে এটা যদি হয়, তাহলে আপনাকে যে কিডনি দিল, এটা কিন্তু ফ্ল্যাট লিখে নেওয়ার কয় বছর পর? এটা মাত্র 6-7 মাস হবে। আচ্ছা, 6-7 মাসের ডিফারেন্সে এটা ইয়ে হয়েছে। যে একজন যদি আপনাকে কিডনি দিয়ে থাকে, সে তাহলে আপনাকে কেন পোল্ট্রি মারবে? হ্যাঁ, কিডনি দিছে। এবং এইটা কিন্তু বাড়িটা কিন্তু লিখে দেওয়ার সত্ত্বেও একটু ছিল। সে তখনও বলছিল যে তোমার তো কিডনি চেঞ্জ লাগলে আমি কিডনি দেবো। তখন কিন্তু এই কথা বলছিল। কি বলছি? বলছিল যে কিডনি লাগলে আমি দেব, ঠিক আছে, আমার ও পজিটিভ, আমি দেব, তুমি আমাকে একটা ফ্ল্যাট লিখে দাও। আর যখন অসুস্থ হয়ে যাবে বেশি, তখন তো পারবা না, এসব কথাও ছিল। তা আমি দ্বিতীয় কোনো কথা বলি নাই। এবং এইভাবে বউ আপনার, ছেলে আপনার দিছে, এবং সে তো এটা স্বীকার করছে না। আমি তারপরে কত প্রাউড ফিল করছি জানেন, যে তোমাকে আমি নিচতলা দিব না, তোমাকে আমি দোতলা দিব। দোতলা হচ্ছে সবচেয়ে দামি। এবং আমি টাইলস করছি আমার থাকার জন্য, খুব সুন্দর করে আমার মতো করে থাকার জন্য, সেই দোতলা তোমাকে দিব, আমি নিচতলা দিব না। আরেকটা বলি তারেক ভাই, সেটা হচ্ছে আজকে টুনির মা, বোন এবং আপনার ছেলের সাথেও কথা বলছি, যেখানে টুনির বোন বলছে আপনি ফ্ল্যাটটা লিখে দিচ্ছেন কারণ হচ্ছে যে আপনি বাড়ি করতে পারছেন না। এই তার মা হচ্ছে চাকরি করতো, চাকরি করে ওখানে মায়ের থেকে
টাকা নিয়ে আপনি বাড়ি করছেন, সেই শর্তে হচ্ছে আপনি দুই তলা হচ্ছে লিখে দিয়েছেন। এটা কতটা সত্যি? এটা যদি কোনো প্রমাণ সে দিতে, ও তো সারাক্ষণই মিথ্যা কথা বলে ওরা। এটার ভিতরে ওর মা হচ্ছে ফকিন্নি, মানে পেনশন পাইছে মাত্র 15 থেকে 18 লাখ টাকা। তখন অনেক বেতন কম ছিল যখন। এটা আপনি জাহাঙ্গীরনগরে গেলে, আচ্ছা, ওর মার চাকরির পেনশনের টাকা পায় কত সালে? এটা ওই যখন এই সরকার এসে, আওয়ামী লীগ সরকার এসে একবার বেতন বাড়ালো না সবার, তারও আগের চাকরি। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলি, পেনশনে যায় নাই কিন্তু সে। আচ্ছা, ওকে, সেটা কিন্তু চাকরি ছেড়ে দিয়েছে। আপনাকে একটা জিনিস বলি, আপনি হচ্ছে দেশ থেকে কবে আসলেন? দেশ থেকে না, বিদেশ থেকে। 2002-এ। বিয়ে করলেন 2006-এ। 6-এ? জি। তাকে প্ল্যান লিখে দিলেন 2018-র লাস্টের দিকে মনে হয়। ওকে, এটা আমরা কিন্তু পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি বাড়ি করছেন হচ্ছে কত সালে? আমি বাড়ি করছি 2094-95। কিন্তু এই বাড়ি না, সেটা আমার ওই প্রথম বাড়ি ছিল। ওইটা তো স্ট্যান্ডার্ড গ্রুপ নিয়ে নিল। স্ট্যান্ডার্ড গ্রুপ কত সালে নিল? 2017-তে। 2017-র দিকে মনে হয় স্ট্যান্ডার্ড গ্রুপ ওইটা নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, তখন তার অনেক আগে ওর মা চাকরি ছাড়ছে, ওর অনেক আগেই ওরা অনেক দূরে। টাকা দিয়ে তো প্রশ্নই ওঠে না। যখন এই বাড়ি কিনি, এর একটা কথা স্পষ্ট বলি, যখন এই জায়গা কিনি তখন টুনির সাথে, টুনির মায়ের সাথে, টুনির বোনের সাথে আর টুনির মায়ের সাথে টুনির দাও কুড়ালের ঝরগা। কেন? এটার কারণটা ওই বাড়ি নেই, ওই বাড়ি থাকতে যখন ও অবৈধভাবে ছেলে আনতো, এইসব নিয়ে লাগছিল। মানে টুনির বোন আইনি রাত্রেবেলা থাকতো, এরকম ওর বয়ফ্রেন্ড নেই, এইসব নিয়ে লাগছে। ভাড়া বাসায় না, আমাদের ওই একসাথে তখন থাকতাম আর কি ওইখানে। আপনাদের বাড়িতেও টুনির মা বোন থাকতো? হ্যাঁ, ওই বাড়িতেও ছিল। তো তখন আর কি দাও বটি কুড়ালে এখন। আপনি এই বাড়ি কত সালে করছেন? এই বাড়ি হচ্ছে 17 সালে জমি কিনলে 17-তে মনে হয়। আপনি সেই টাকা পারেন কোথায়? ওই যে ওই স্ট্যান্ডার্ডের কাছে বেচলাম পুরান বাড়ি। কত লাখ টাকা? এটা মনে হয় 60-65 লাখ আমি পেয়েছিলাম। মানে ওর বোন যদি একসাথে থাকতো তখন রাগারাগি করে যে গেল গা, নাহলে আরো বেশি পেতাম। আচ্ছা, ওর বোন যদি আমাদের সাথে থাকতো, ওর বোন তো ঘাওড়া পারতাম, তোর বোন গেল গা রাগ করে, ওর মারা দাও কুড়ালের ঝরগা ওদের সাথে এই জায়গা যখন কিনি, তখন জায়গা কিনে বাড়ি করছি। বাড়ি করার পরে কমপ্লিট হয়েছে, তারপরে ওদের সাথে কোনো দেখা নাই। 65 লাখ টাকা দিয়ে আপনি ওই বাড়ি বেচলেন? জি। বিক্রি করার পরে এই জায়গা কত দিয়ে কিনছেন? 32 লাখ টাকা দিয়ে। আর বাড়ি করতে কত খরচ হয়েছে? 32 লাখ টাকা, আরো মনে করেন 33 লাখ টাকার মতো লাগছে আমার দোতলা কমপ্লিট করতে। আর বাকি টাকা লোন নিয়েছে? না, তখন লোন নি নাই, দোতলা কমপ্লিট করতে কোনো লোন নি নাই। আমি 32 লাখ টাকায় কমপ্লিট করছি। তখন তো ইট বালির দাম সব কম ছিল, রডের দাম কম ছিল। 32 লাখ টাকা আমার দোতলা কমপ্লিট হয়ে গেছে। যে প্রশ্নগুলো করছে এটা কিন্তু আসলে একদম যৌক্তিক। হ্যাঁ, তাহলে কথা হচ্ছে আপনি বাড়ি করলেন, আপনাদের কিডনি আপনার বউ দিল, হ্যাঁ, সেখানে কত লাখ টাকা লাগছে? সেখানে লাগছে টোটাল 16 লাখ টাকা লাগছে। এই টাকাটা কে দিচ্ছে? হ্যাঁ, এই টাকাটা স্ট্যান্ডার্ড গ্রুপের যে লুচ্চার কথা বলেছিলাম, সে আগে তো মানে প্রভুর মতো জানতাম, পরে না এই স্ত্রী আর কি। যাই হোক, উনি দিছে 5 লাখ। আচ্ছা, আমার একটা টাকা ছিল না আমার কোনো ব্যাংকে। টুনির নামে কিন্তু 5 লাখ টাকা ফিক্সড করছিলাম। আচ্ছা, সেই টাকা ছিল। তারপরে টুনির এক ফুবু, উনি হজে যাবে না, উনি দিছে 1 লাখ। তারপরে 6 লাখ। হ্যাঁ, না, এখানে ওই যে 5-10 লাখ তো হয়েই গেছে। উনি দিল 5 লাখ, টুনি হচ্ছে ডিপোজিটের 5 লাখ। হ্যাঁ, এটা আপনি করছেন? হ্যাঁ, এটা আমারই। ওর কাছে যা গহনা টহনা, ও তো বিয়ের পরে খালি পাতলা একটা, মানে একটা দুল না কি জন্য বেচতে গেলাম 6,000 টাকা হলো। আজকে তো সংবাদ সম্মেলনে বলছে যে আপনি তার জীবনে যত স্বর্ণ টর্ণ সব বিক্রি করে, স্বর্ণ টর্ণ সে পাইছে। আমি দিছিলাম চেন বালা সব দিছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওর বালাটা বিক্রি করছিল আমার ছেলের পায়ের অপারেশনের সময়। আর আমি লোন উঠে দিছিলাম আমি হচ্ছে 3 লাখ টাকা। এরকম করে সব মিলাই করা হয়েছে আর কি। আর ওর বোনও মনে হয় 1 লাখ টাকার মতো হেল্প করেছিল আমার বাচ্চার পায়ের অপারেশনের সময়। আর কিডনির সময় ওর বড় কুকুর দিচ্ছে হচ্ছে 1 লাখ। এখানে ফারিয়া ইসা লেখছে, প্রমাণ কি? এইসব কথা কোন ব্যাংকের ডিপোজিট? ওই ব্যাংকে যান। কিসের কোন ব্যাংকের? মানে বাড়ি কিনা, বাড়ি বেচা এসব নাকি? না, ডিপোজিট 5 লাখ টাকা। এটা ছিল আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পোস্ট অফিস আছে সেখানে।
সেইখানে জমা ছিল হচ্ছে টুনির নামে 5 লাখ টাকা ডিপোজিট করছিলাম আমি এবং টুনির নামে। টুনির ইয়াতে আমার কাছে 1 পয়সা কোনোদিন আমি রাখি নাই, এখনো থাকে না আমার কাছে। আচ্ছা, সব টুনি ভাড়া ওঠায়, 65,000 টাকা আমি বাসা ভাড়া পাই। এই যে আমি বলি এটা প্রশ্ন হয়তো বা কে করছে, হয়তো বা তার আচ্ছা, পরিচিত হয়তো করতে পারে। আচ্ছা আপনি প্রশ্ন করতে উত্তর দিবেন। আমার কথা হচ্ছে যে ব্যাংকে একজন দিল দান করলো 5 লাখ, টুনির 5 লাখ 10 লাখ, হ্যাঁ একজন দিলে 1 লাখ 11 লাখ, 11 লাখ। তারপরে টুনির বোন দিছিল 2 লাখ, তাহলে হচ্ছে 11 দিলে 13। হ্যাঁ। আর একটা লোক আছে চাচা, যে চাচা মরে গেছে, চাচা শ্বশুর, তার বন্ধু দিছিল, উনি দিছিল 1 লাখ। উনি আমেরিকায় থাকে এবং চাচার বন্ধু, উনি দিছিল 1 এগুলো লাখ। হচ্ছে যে স্লিপ বই ডিপোজিটের কাগজের। হ্যাঁ মিয়া, তুমি যখন এই যে এই নিবা মানুষে হেল্প করবে তো এগুলো স্লিপ দেয়, আসলে ধরনের কথা এগুলো। ডিপোজিট 5 লাখ, টুনির 5 লাখের স্লিপ আছে যে টাকা তুলছেন। আমি সেই আমলের কথা বলছি, এতদিন কেউ স্লিপ রাখে এগুলো? না, এটা তো আপনার কিডনির ডিপোজিট, কিডনির সময় দিচ্ছে। হ্যাঁ কিডনি চেঞ্জ করবে কত সালে? হ্যাঁ, এই যে কিডনি চেঞ্জ করছে আপনি 19 সালে। 19 সালে তো খুব দূরে না, এটা এইগুলা কাগজ টাগজ নাই। এগুলার কাগজ খুঁজলে ব্যাংকের থেকে পাওয়া যাবে, আমাদের কাছে তো এইসব কাগজ পাওয়া যাবে না। ব্যাংক না তো, আপনি বলছেন যে পোস্ট অফিস, সরি Right. পোস্ট অফিস, হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পোস্ট অফিস। না, আপনার নামে থাকলে পাওয়া যাবে। আমার নামে না তো, টুনির নামে। টুনির নামে। হ্যাঁ টুনির। আমি এটা যদি খোঁজ নিয়ে যায় সে তো এই নামে 100 বার পাওয়া যাবে। হ্যাঁ এটা সত্যি কথা তো, আচ্ছা, এটা ঠিক মিথ্যা আছে। কথা না। একজন হচ্ছে যে যাই হোক আপনার বউ আপনাকে কিডনি দিয়েছে, এটাই তো অনেক কিছু। হ্যাঁ এটা তো সত্যি কথা, এটা আমি সবসময় সেলুট জানাই। এবং আমি বললাম ফকিরের কাছে, তারপরে আপনার অটোলার কাছে, যেখানে আমি যাই কথা উঠলে আমি আচ্ছা, মিস রুনা সেটা যে কিডনি দিছে তার আগে কিন্তু সে একটা প্লাট লিখে দিয়েছে 60 লক্ষ টাকা। হ্যাঁ 60 লক্ষ টাকা দামের বাড়ি কিন্তু থেকে তখনই সে হয়তো বা বলতে পারে যে আমি তোমাকে কিডনি ভালোবেসে দিতেই পারে, এটা হ্যাঁ। হতে পারে। কিন্তু ভালোবেসে কিডনি দিল, এই লোকটাকে 40 দিন জেল খাটালো কেন? আমার আর প্রশ্ন হচ্ছে শুধু না। সুস্থ মানুষ হতো আমাকে খাটাতো, শাস্তি দিত। আমি তো একজন কিডনি পেশেন্ট, আমাকে 40 দিন তারা জেল খাটিয়েছে মেরে ফেলার জন্য, ওষুধ দেয় নাই। একটা কিডনি রোগী তো ওষুধ খেয়ে বাঁচে, তাকে ওষুধ না দিয়ে, কারণ আমার এই বাড়িতে আমি ছাড়া এই এলাকায় কেউ নাই আমার আত্মীয়, তারা থাকে, তারা আত্মীয় স্বজন সবাই থাকে, আর আমাকে বাড়ির থেকে ধরিয়ে দেওয়া হয়েছে, অভিনয় করে আমাকে আচ্ছা, বাড়িতে রাখা এখন হয়েছে। এই যে ফারিয়া ঈশা লেখছে যে সব আমলে স্লিপ ডকুমেন্ট আছে। আকাশ, আপনি এই বাটপার লোককে ট্রাস্ট করবেন না। আচ্ছা, বাটপার যদি আপনি আপনি আসবেন আমার এলাকায়, তারপরে প্রমাণ আপনার কয়টা লাগে যে সে পরকীয়া করছে 4টা, তারপরে এইসব সত্যি কথাগুলো জানার জন্য আপনি আসবেন, এসে তারপর দেখবেন আচ্ছা, আপনি। ফারিয়া ঈশা, সেটা হচ্ছে আমি এখানে কেন আসছি, কেন ঢুকছি, আমি তার কথাগুলো রেকর্ড করে রাখছি এবং হচ্ছে A to Z প্রমাণ আমি এর জন্য যাব। যেটা প্রমাণ দিবে সেটাই আমি দিয়ে দেবো, যেটা প্রমাণ দিতে পারবে না আমি বলে দেবো যে এই লোকটা এই কথাটা মিথ্যা বলছে। হ্যাঁ ঠিক কিনা? কারেক্ট। আমি আর আমি আমি সত্যি আমি বলছি। কিন্তু এই কথাটাই কিন্তু জাস্ট নেওয়ার জন্যে আসলে কে সত্য। কারণ হচ্ছে উনি বলছে যে টুনির মা একজন কেরানি ছিলেন, পিয়ন, যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি কালকে যাব, এই খোঁজ নেব এবং হচ্ছে তাদের উত্থান পতন এবং এত টাকার মালিক কিভাবে এটা বের করব। এবং উনি বলছে যে টুনির বোন, উনি হচ্ছে যে কার সাথে বিয়ে না করে থাকছে, লিভ টুগেদার, এবং বিয়ে করছে কিনা এটা বের করব। এবং টুনি যে মিথ্যাচার এবং মিথ্যা মামলায়, ঠিক আছে, যৌতুক মামলা, যেটা হচ্ছে যে একদম মিথ্যা ভিত্তিহীন, এই মামলায় 40 দিন জেল খাটাবে এটা। এবং ওর যে এলাকায় গিয়ে আমি খোঁজ নিতে চাই তার আসলে কেমন লোক, এবং এই বিষয়গুলো আসলে জানাতে চাই। দোষ আসলে কার এখানে? এখানে তারেক আমার নিজের কেউ না এবং তুমি আমার কেউ নিজের না। আমি সত্যতা আমি বের করতে চাই। আমি তারেকের এইগুলো বের করে আবার যাব টুনির কাছে। কারণ হচ্ছে যে একজন সত্য বলছে, কান্না করে সিম বেঁধে নিচ্ছে, যে কান্না বর্ষা চৌধুরী আমার সাথে করছে। এবং এই বর্ষা চৌধুরী একটা বাটপার, এই বাটপার সাথে কিছুটা গল্পে মিলে যাওয়ার কারণে এই গল্পটা আমি হাতে নিছি এবং এর শেষটা আমি দেখতে চাই। এবং শেষটা দেখে আমি আপনাদের জানাতে আসলে কে সত্য কে মিথ্যা। যদি টুনি সত্য হয় তাহলে দর্শকের কাছে টুনি সত্য হবে, এবং হচ্ছে যদি তারেক সত্য হয় তাহলে তারেক তাকে কিডনি দিয়ে করছে, তার মানে এই না যে আপনি একটা হচ্ছে যে খাসি আমার কাছে দিলেন, যে বল গানে আমাদের উত্তরায়ণ একটা ভাষা ছিল, এটা পালার পরে আপনি জোর করে নিয়ে যাবেন,
তাই না, ভাগ দিবেন, এটা হয় না। আপনাকে কিডনি দিছে, কিন্তু একবারও তো ভাবলেন না যে আপনাকে 60 লক্ষ টাকার হচ্ছে একটা ফ্ল্যাট লিখে দিচ্ছে। কিন্তু আজকে টুনির সাথে আমি কথা বলছি, টুনির মায়ের সাথে কথা বলছি, বোনের সাথে কথা বলছি, ওনারা প্রাউডলি বলছে যে ওই বাড়ি টাকা হচ্ছে যে টুনির মা দিছে, এবং মা দেওয়ার কারণে ওই 2 তলা ফ্ল্যাট তাকে লিখে দিছে। আমার স্বামীর যদি ফ্ল্যাট হয় আমি লিখে নেব কেন? এই সম্পত্তি তো পাওয়ার কথা ছেলে। আমার কাছে এখানে খটকা লাগছে বিধায় আমি শুয়ে শুয়ে গল্পগুলো শুনছি, এবং আমার কাছে এই জন্য তাকে নিচ্ছি। আজকে একটা কঠিন দিন, তারপর আমি কেন নিচ্ছি জানেন? এইগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু থেকে যাবে, এবং এই কথাগুলোর সাথে আমি পুরো বিষয়টাতে তদন্ত করব, করে হচ্ছে যে আমি আসলে দেখতে চাই সত্যকে আসলে মিথ্যা কি। জমির বিষয়টা আমি বলি, জমির বিষয়টা যদি কেউ কিনে নেয় তাহলে কিনা সম্পত্তি হয় কিন্তু। আর আমি হচ্ছে দিছি ওকে দান করা, এইভাবে লেখা আছে যে তার বউকে ভালোবেসে সে দান করতেছে, দান দলিল এটা। এই দলিল আমি আপনাকে কালকে দেখাবো। যে আমি এসে লাগছে যে তুমি যদি খারাপ হতো দেন ফ্ল্যাট নাম করার নিয়ে থাকতো, এত এত বছর এই লোকের সংসার করতো না। ঠিক আছে, কাইন্ডলি বউকে কিছু দিলে বউ ভাগে নাকি? বলেন সরাসরি বলেন না, ও উনি বলছে যে ফ্ল্যাট নিয়ে ভাগতো। ফ্ল্যাট নিয়ে কই ভাগবে? ফ্ল্যাট তো আমার বিল্ডিং এ লেগে থাকবে। এখন ফ্ল্যাট বেচে ভাগতে পারতো। ভাগুক, তাকে তো আমি দিয়ে দিছি, ভালোবেসে দিয়ে দিছি, দান করেছি তাকে আমি, দান। কিন্তু দেখেন ফারিয়া এসে তিনি কিন্তু বারবার বলছে এই টুনি হচ্ছে যে টোটালি একটা নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসছে, এবং তার মা হচ্ছে জাহাঙ্গীরনগর পিয়ন ছিল। আমি কিন্তু তার থেকে গল্পগুলো শুনছি, এবং আমি কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি জানতে চাই সে কিসের চাকরি করে এবং আসলে পিয়ন ছিল কিনা। আচ্ছা ওকে, সেটা হচ্ছে যে সোনার বাংলা লিখছে কেলোরার চিকিৎসক বলছিল যে আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আর স্ত্রী দ্বিতীয় জীবন দিচ্ছে, এটাই সত্য। আচ্ছা, মানে মা বলছে আপনার মা আপনাকে জন্ম দিচ্ছে কিন্তু স্ত্রীর কিডনি দিয়ে আপনাকে দ্বিতীয় জীবন দিচ্ছে। এটা সত্যি কথা যে সে কিডনি দিচ্ছে, তাকে প্রাউড ফিল, সবসময় আমি প্রাউড ফিল করি সে কিডনি দিচ্ছে। এখন আমি যত টাকারই জিনিস দিই, টাকার জিনিস আলাদা। কিন্তু মিস রোনাল্ডো যে সে যদি পরকে করে থাকে, যথেষ্ট প্রমাণ থাকে, সে প্রমাণ সবার কাছে তুলে ধরবেন। প্রমাণ ছাড়া কথা বললে বিশ্বাস করতে চাইবো না, এটাই স্বাভাবিক। সোনার বাংলা লেখছে যে 60 লক্ষ টাকায় ফ্ল্যাটের মালিক তার ছেলেই হবে, তার যার নামে ফ্ল্যাট থাক। ওকে, তুমি যদি খারাপ হতা, এটা তো বললাম, এটা কোন দলিলে আছে যে আমার বোন নামের জায়গা আমার ছেলের হবে? হ্যাঁ, মরে যাওয়ার পরে, আমার বউ মরে যাওয়ার পরে যখন বিয়ে হবে ছেলের, অন্য ছেলে হলে তার হবে। হ্যাঁ, তা এখন যদি বিয়ে করে সে আবার নতুন করে এর একটা ভাগ পাবে। আমি বলি, মনি মুক্তা লিখছে যে ভাই ওনাকে বলেন টাকা 30 লাখ টাকার স্টেটমেন্টের জন্য কোথায় পাইছে, ওর ভাই বোন কাইন্ডলি দেয়নি তাদের সুবিধা এর জন্য, কিন্তু তারা কি টাকা কি দিছে? আমার ভাই বোন 1 লাখ টাকা দিছে, মা বোন সবাই মিলে 1 লাখ টাকা দিছে। আমি তো বললাম ওখানে গুনছেন না কত টাকা হয়েছে, আমার মা বোন দিছে 1 লাখ টাকা। তারপরে আরো কিছু কিছু লোক দিছে, যে ওরা যে ওর বোন যে এত দিছে তা না, 2 লাখ টাকা দিছে। আর এটাও অনেক বড়, তাকে আমি ধন্যবাদ জানাই যে তার বোন তার তো একটা প্রমাণ দেয় না, তার হচ্ছে আরেক বর্ষা। আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিচ্ছি, প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিব। উনি আমার ওখানে যাক, টুনি একটা জিনিসের প্রমাণ দিতে পারবে না, সব মিথ্যা কথা বলে টুনি। টুনিদের জন্ম হয়েছে মিথ্যাবাদী। আর এটা টুনির যারা চিনে না তারা দূরের থেকে চিনে না, যারা জাহাঙ্গীরনগরের আছেন, যারা কলমার আছেন, তারা 100 ভাগ, যারা স্থানীয় যারা চিনে তারা 100 ভাগ তাদের চিনে, এবং আপনারা এসে শুনবেন যে ওরা কেমন। আচ্ছা, ওদের বদমাই সবাই চিনে। যে মহিলা জামাই রেখে অন্য পুরুষের সাথে পরকীয়া করবে, সেই মহিলা 5 কোটি টাকা দিলেও তার কিডনি নিজের জামাইকে দিবে না। সে আগে হলে ঠিক আছে, কিন্তু তখন দিত না যখন নাকি 5.5 বছর আগে কিডনি দিছে। উনি কিডনি দিয়ে 1.5 থেকে 2 বছর পর থেকে পরকীয়া শুরু করছে, টিকটকে ঢুকার পর থেকে। এটা স্পষ্ট বলতেছি, টিকটকে ঢুকার পর থেকে। টিকটকে ঢুকছে অপারেশনের 1.5 থেকে 2 বছর পর, আর তারপরের থেকে উনি সিরিয়ালে যে পরকীয়া শুরু করেছে।
হ্যাঁ, উনি বলছে যে উনি পার্লার ছিল, পার্লারে প্রচুর পরিমাণে কাজ হতো এবং সেটা দিয়ে সংসারটা চালাতো, এবং আপনি সেই জায়গায় আপনি যে তার থেকে 8,000 টাকা প্রতি মাসে ভাড়া নিতেন জোর করে, কারণ আপনি বেকার ছিলেন, এই টাকাতে আপনি চলতেন। আচ্ছা, এগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তাকে বলেছি 3 বছর ধরে, আজকে বলছি প্লিজ তুমি এই পার্লারটা ছেড়ে দাও, তুমি রেস্ট নাও, তুমি পারো না। আমি 8,000 টাকা ভাড়া দিব রুমটা, আমার 2টো রুম 8,000 টাকা ভাড়া দিব। তাকে যখন আমি এই পার্লারের কথা বলি যে ছেড়ে দাও, তখন তার বোনের মায়ের মাথায় ভারী পড়ে, কারণ সে 8,000 টাকা ইনকাম করতে পারে না, সে তো কাজ করে না, এখন খুবই কম করে। আমি বলছি পুরাটা রেস্ট নাও, তোমার পার্লারে কাজ করা লাগবে না। আমি 65,000 টাকা ভাড়া পাই আমার বাড়ির, টুনির বাড়ির না, আমার বাড়ির। মিস রুনা সাগর লেখছে, ওকে প্রমাণ দেন, প্রমাণ দিলে যারা আপনার বইয়ের পক্ষে কথা বলছে তাদের মুখটা বন্ধ হবে আর আপনি জিতে যাবেন। আমার বাড়িতে যান, ভাড়াটিয়ারে জিজ্ঞাসা করেন 3 মাস ধরে ভাড়া উঠাচ্ছে, তাকে তো আমি বের করে দিচ্ছি। আমি তো আজ পর্যন্ত আমার বাড়িতে উঠি নাই, আজকে 3 মাস ধরে আমার বাড়িতে এখনো উঠি নাই। গেছি সাংবাদিক নিয়ে, নিচে গেছি, কিন্তু আমি আমার বাড়িতে তো উঠি নাই, থাকি না। সে তো 3 মাসের পুরা 2 লাখ টাকা ভাড়া, 5,000 টাকা কম, 2,000 টাকা, 1,95,000 টাকা ভাড়া উঠাই নিয়ে তো সে গুলশানে যায় মিথ্যাবাদী করতেছে আর নাচতেছে। আপনারা আমাদের ভাড়াটিয়ারে জিজ্ঞেস করেন, আসেন দেখেন, তারপরে আপনি স্পষ্ট প্রমাণ পেয়ে যাবেন। এর চেয়ে বড় প্রমাণ কি আছে? আকাশ, আপনি কেন সব নিউজ বিয়ার করবেন? এই লোককে বলেন আপনাকে একটা প্রমাণ দেখান যে টুনি খারাপ। টুনি খারাপ, 4টা প্রেম করছে, স্পষ্ট আপনাকে বলবো, আপনি আসেন দেখাই দিব তাদের বাড়ি। নামগুলো বলেন। তো বলছি, প্রথমে আমার ঘনিষ্ঠ বন্ধু কামাল, তারপরে এই যে কি যেন ওই যে মালিক, ইয়ার মালিক, ওটা প্রেম না, ওটা ব্যবসা, যে স্ট্যান্ডার্ড গ্রুপের মালিক যে আমাকে 5 লাখ টাকা দান করছে, সেই বেটার লুচ্চা। আচ্ছা, এটা হচ্ছে ওটা পরকিয়া না, এটা হচ্ছে ব্যবসা করছে। আর একটা হচ্ছে যে বাবুল, আমার পাশের বাড়ি থাইল্যান্ডে থাকে, তার সাথে আমি এগুলো প্রমাণ দিতেছি, এগুলা দেখে যান আপনারা, তাদের বাড়িঘর দেখে যান। আর লাস্টে তো আমার ভাড়াটিয়া এই যে রাজীব, এগুলো হচ্ছে প্রমাণ, দেখে যান। আমি প্রমাণ দিচ্ছি, ও প্রমাণ দিয়ে যাক যে আমি একটাও করি নাই, একটাও পরকিয়া করি নাই, আর আমি তো সবার বাড়ি দেখাই দিব। মিস রুনা লেখছে যে পার্লারের মহিলা কখনো পার্লার করতে পারে না। তারপর হচ্ছে যে সোনা মানে কি পরে গেছে, প্রমাণ দেন, রেকর্ড ছবি কিছুতে দেখাতে পারেন না। এখনো তো 3 মাস ধরে বন্ধ রাখছে, আমি জেলে আছি, সব জায়গায় আছি, জেলে থাকলেও বন্ধ করে রাখবে কে? আমি মেডিকেলে আছি 1 মাস 2 দিন, মানে 32 দিন, পার্লার বন্ধ করে রাখছে কে? এখন কেন বন্ধ করে রাখছে? শোনা বাবা, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার নাম আকাশ নিবি। হ্যাঁ, আপনাকে হয়তো আপনি চেনেন কিনা আমি জানি না। আমি এই গল্পটাকে কেন নিচ্ছি জানেন? এই গল্পটা হচ্ছে যে টোটাল সুদে বার করে ফেলবো আমি, এবং তাকে এই কথাগুলো কেন আমি বলছি জানেন? আমরা কিন্তু শুয়ে শুয়ে কথা বলছি, এবং মিস রুনা আপনি খুশি হবেন, আমি কিন্তু উত্তরাতে আছি, কোথায় আছি সেটা বলবো না, এবং শুয়ে শুয়ে আমি গল্পগুলো নিচ্ছি, কারণ এই গল্পের সাথে আমি টোটাল তদন্ত টান দিব, এবং এর প্রমাণ যদি সে দিতে না পারে তাহলে তারেক হচ্ছে মিথ্যাবাদী। ঠিক আছে, আমি এটা চাই। এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো আমি জানার জন্য আসছি। মিস আকাশ নিবিড় ভাই, আপনি তারেক ভাইয়ের বাড়িতে যাবেন এবং সবার সাথে সাক্ষাৎকার নেবেন। আমি কিন্তু মিস রনে এই জন্য আসছি, ঠিক আছে? আজকের দিনে বিশাল একটা ঘটনা ঘটেছে তোমাদের উত্তরায়, তারপরে কিন্তু আমি তারেক ভাইয়েরকে নিয়ে আসি, এবং আমি ওইখানে গেছি, সেনাবাহিনীর দাবরানি খাইছি, নিউজ করছি, এবং কালকে হচ্ছে সাভারে যাব। আমি বিষয়গুলো সবগুলো আমি জানতে চাই এবং সবাইকে এভাবে জানাতে চাই, এবং আমি দেখতে চাই যে আসলে কে আসলে সত্য। আমি তো জানি না, আমি চিনি না টুনিকে, আমি চিনি না তারেককে। আমি আজকের গল্প আপনাদের এটাই জানাতে চাচ্ছি যে আসলে কে সত্য এবং কে মিথ্যা। আসলে আপনাদের মাঝখানে আসলে শুরু মানে ঝগড়াটা আসলে কি নিয়ে বাঁচলো? আমাদের লাস্টে ঝগড়া পড়লে তো পরকিয়া নিয়ে, ও পরকিয়া করে ওকে হাতে নাতে আমার ভাড়াটিয়ার সাথে ধরা পড়ছে, তারপরে এই ঝগড়াগুলো শুরু হয়। এটাও অত বড় ছিল না, যখন আমি হাতে নাতে ধরি তখনও ওরা এটা বড় মনে করে না, তাদের লজ্জা নাই, কারণ 4বার ধরছি আমি, একটাবার সরি, দুঃখিত, আমি তোমার কাছে মাপ চাই, কিচ্ছু বলে না। এত নির্লজ্জ তারা, এত নির্লজ্জ। সে
তো এগুলা তো নাম আমি বলে দিলাম, তাদের বাড়িও দেখিয়ে দিব, আপনারা আসেন, প্রমাণ চান প্রমাণ দিচ্ছি। আর সে প্রমাণ দিক যে এইগুলার বাড়িতে এদের সাথে আমি করি নাই। আর তাদের তদন্ত করলে বেরিয়ে যাবে, তাদের আত্মীয় স্বজন তারা হয়তো না করতে পারে সরাসরি, তাদের আত্মীয় স্বজনরা না করবে না, পাশের লোকটা না করবে না। আচ্ছা, এটা আর একটা শুরু হলো। এটা শুরু হওয়ার পরে তখন সে আমার প্রতি ঘৃণা আসতে শুরু করলো তার, যখন নাকি আমি ওই ছেলের যখন পালাইছে, আমার ভাড়াটিয়া যখন পালাইছে, যোগাযোগ বন্ধ করে দিছে, তখন সে রুনা আমি আসলে উত্তরাতে আছি। হ্যাঁ, উত্তর দুর্গানগর চলচ্চিত্র খানা যেতে পারিনি। আমি ছিলাম রাত 7টা-8টার সময়। এরপর হচ্ছে যে তারেক, যে টুরির স্বামী, যার যে কিডনির যে ভাইরাল বিষয়টা, আমি তার সাথে যোগাযোগ করি এবং রাতে একসাথেই খাওয়া দাওয়া করি এবং আমরা একসাথেই শুয়েছি। কালকে যে সাভার যাব এবং গিয়ে আমি টোটাল বিষয়টা আসলে টান দিতে চাই। প্রমাণ, সোনার বাংলা এই যুগে প্রমাণ ছাড়া কথা বলে লাভ নেই, এই জন্য আকাশ নিবিড় আসছে। আমি প্রমাণ যদি বের করতে পারি তাহলে হচ্ছে তারেক সত্য, আর যদি প্রমাণ বের করতে না পারি তাহলে হচ্ছে টুনি সত্য। এই বিষয়টা আমি আসলে ক্লিয়ার করতে চাই এবং আপনাদের বিষয়টা আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে সত্যকে মিথ্যাকে। ওনারা আমার কেউ না, কিছুই না, এবং আমি চাচ্ছি যে সত্যতা বেরো এবং তারেকের বাসায় যাব, গিয়ে কথা বলবো এবং টুনির সাথে আবার আমরা লাইভে আসবো। আমার সাথে কথা হবে শুধু লাইভ, শুধু আমার সাথে। ওই বাংলাদেশের মিডিয়া ভাইরাল করে কোনো লাভ নেই এবং আমাকে, আমি যা বলবো আমাকে সেটা দিতে হবে। আমি কিন্তু রুনার কিন্তু বাসার যে কাগজ নিয়ে আসছি 2018 সালে। আমি গল্প কেন জানেন, তারিখ কেন টান দিচ্ছি, কারণ আমি সবকিছু বের করতে পারবো। যাই হোক আকাশ ভাই, আপনি সত্যি নিউজ বের করেছেন। এখন আমি এটাই বলবো, তারেক ভাই যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই দর্শকের কাছে ভালোবাসা পাবে, কিছু ভালো কিছু পাবে। আর যদি উনি মিথ্যা বলে তাহলে দর্শক ওনাকে খারাপ বলবে, এটাই স্বাভাবিক। এই যুগে সব প্রমাণ ছাড়া আসলে কোনো লাভ নেই। ওকে, যে ফারিয়া ঈশা লেখছে, যদি তারেক দুধ ভাত তুলসী পাতা হয় বর্ষার মতো, তাহলে তারেক পুলিশ নিয়ে যান আকাশ। তারেক এর মোবাইলে জিনিস পারত উদ্ধার করত। তারেকের মোবাইলে জিনিসপত্র উদ্ধার করতো। তারেকের মোবাইল তো আসলে টুনির কাছে, সবকিছু তার কাছে আটকানো। আচ্ছা, আমার জামা কাপড়, মোবাইল। ভাই, টুনি আর তারেক দুজন কে অ্যালার্ট করেন, তাদের একটা বেবি আছে, লজ্জার মানুষ দুইটা। ছেলেটা স্কুলে যায় না। বদনসিবের বিষয়গুলো আপনার বেবিদের উপর পড়তেছে, এটাই আসলে বলছে। আচ্ছা, এটা পড়তেছে টুনির কারণে, কারণ তার মা বোনের কথা শুনে সে আমার করে এতটা অ্যাকশন নিতেছে। আমি মেডিকেলে 1 মাস 2 দিন ছিলাম, তাকে বারবার ফোন করছি, তুমি আসো, কথা বলো। ও আমার সামনে কথা বলবে না বন্ধ করি, না বলে এসব মেডিকেলে, যে আমি তো আজকে 10 দিন ধরে বাইরে, এতদিন তো আমি জেলে আর মেডিকেলে, আমার এর ভিতরে তো আমি বাইরে ছিলাম না। তো তারা তো স্কুল করাবে সব। আমি ফোন করলাম, বাবা স্কুল করছো? হ্যাঁ, স্কুল কম করতেছি, প্রাইভেট প্রতিদিন পড়ছি। আমি টোটালি বন্ধ, এখন টোটালি কলমাতেই নাই। ওরা গুলশানে বয়ে সব করে। কেন রে বাবা, বাড়ি আছে, বাড়িতে আমি কি বাঘ না ভাল্লুক তোদের খেয়ে ফেলবো? তোদের ভাড়া উঠাচ্ছিস, ভাড়া টাকার বেলায় দেখি ভয় পাস না, টাকার বেলায় দেখি ঠিকই নিয়ে যাচ্ছিস, সেখানে থাইকা 1 সপ্তাহ থাইকা তারপরে টাকাটা উঠাই নিয়ে যাচ্ছিস, তখন বাঘ ভাল্লুক মনে হয় না তারেক রে? এখন কেন ওই বাচ্চাটার পড়াবি এখানে এসে? তোর ওইখানে কি বলবো, ওই আড্ডাটা শয়তানের আড্ডায় থাইকা তুই এই করছিস। আচ্ছা, তোর বাড়িতে আয়া বাচ্চাটাতে সুন্দর করে লেখাপড়া করা, এখানে থাক। ওকে ভাইয়া, আমি বলবো, যেহেতু আপনাকে কিডনি দিয়েছে, যদি ছোটখাটো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে এটাকে মানিয়ে নেওয়ার উত্তম হবে। একটা সংসার ভেঙে দেওয়া এত সহজ না। আমিও তো তাই চাইছিলাম। আমি যে এত কিছু আমাকে জেলে মেরে ফেলতে চাইছে। আপনাদের যদি কারো স্বামী থাকে, কোনো মহিলার স্বামী থাকে, কিডনি পেশেন্ট আলা লোককে আপনারা 2টা মামলা দিয়ে 40 দিন জেল খাটাবেন কিনা, এটা আমার প্রশ্ন। দ্বিতীয় কথা, সেই কিডনি রোগী প্রতিদিন ওষুধ খায় পাওয়ারফুল, তাকে ওষুধটা না দিয়ে মেরে ফেলার চেষ্টা আপনারা করবেন কিনা, এটা এমন তো হতে পারে সে এলিগেশন করতেছে যে আচ্ছা করতেছে যে ওয়াইফ করতেছে
যেহেতু পাওয়ার ওষুধ খায়, কিন্তু বাস্তবে তেমন কিছুই না, তেমন কিছু টুনি করে না। কি করে না? যে বলছে যেহেতু পাওয়ার হাই পাওয়ার ওষুধ খায়, হ্যাঁ, কিন্তু বাস্তবে তেমন কিছুই টুনি করে না। আমি আসলে বুঝিনি। বুঝলাম না তো। আকাশ ভাই প্রতিটা কিডনি রোগী আচ্ছা পাওয়ারফুল আমি ওষুধ বলি, খায়। আকাশ ভাই এমন তো হতে পারে হেলিগেশন করতেছে, ওয়াইফ ওয়াইফ পরকে করতেছে, যে আপনি আবার গুছিয়ে রাখেন, আপনার কথাটা বুঝিনি। উনি যেটা মিন করছে হয়তো আমার একবারই ক্ষমতা নাই, তার জন্য হয়তো। আচ্ছা, ফারিয়া তারিন চৌধুরী লেখছে কাইন্ডলি ফেরত দিতে বলেন আগে। কি মানে কাইন্ডলি ফেরত দিতে বলেন, কি ফেরত দিবে একটু বলবেন? ও আমার বাড়ি ফেরত দিয়ে আমি ওকে কিডনি ফেরত দিয়ে দিই, কোনো ব্যাপার না। 60 লাখ টাকা দিয়ে 10টা কিডনি পাওয়া যাবে। ইসরাত আমি লেখছে কিডনি ফেরত দিয়ে তারপর যত খুশি বদনাম করেন, অকৃতজ্ঞ। কিডনি ফেরত দিতে বলতেছে সবাই। ঠিক আছে, আমি কিডনি ফেরত দিব, আমার বাড়িটাও ফেরত দিক, 60 লাখ টাকা দামের বাড়িটা ফেরত দিক, আমি কিডনিও ফেরত দিচ্ছি, কোনো ব্যাপার না। কিডনি এখন কিনতে পাওয়া যায়। আমি তো এতদিন তো সম্মান করছি, অনেক সম্মান করছি, রিক্সাওয়ালাকে বলছি, অটোওয়ালাকে বলছি, ভিক্ষুককে বলছি যে আমার বউটাকে দোয়া করবেন, বড় লোককে বলছি, ছোট লোককে বলছি যে আমার কিন্তু বউটার জন্য আমি দোয়া একটা করবেন সবাই, আমাদের কিডনি দিয়েছে। আচ্ছা ইসরাত আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে কিডনি দিছে, হেল্প করছে, এটা পৃথিবী বিশ্ববাসীকে জানার তো কিছু নাই। এবং এখন কিডনি ফেরত দেওয়ার নিয়ে আগে, যাওয়ার- ওকে, কিডনি দেওয়ার আগে তার হচ্ছে যে 60 লাখ টাকার ফ্ল্যাট লিখে দিছে। এবং আজকে আমার সাথে কথা বলছে মা, বোন এবং হচ্ছে টুনি নিজে, বলছে যে ওই বাড়ি যখন টিন সেট ছিল, তার মায়ের টাকা দিয়ে বাড়িটা করছে, এই জন্যে 2 তলা তাকে লিখে দিছে। এটা আমার ইনটু দ্য পয়েন্ট। এবং হচ্ছে আমি তাকে এই প্রশ্ন 7 বার করছি, তিনি আমাকে এড়িয়ে গেছে এবং কথা বলতে চায়নি। পরবর্তীতে তখন যখন হচ্ছে তাকে বেশি চাপ দেওয়া হলো, উনি কিন্তু আমাকে যে দলিল পাঠিয়েছে 2018 সাল। দেখেন না, আপনাদের কিন্তু প্রমাণ দিতে হলে কিন্তু দেখেন বালাম, ওই যে হুইজ জ্যাকি, জ্যাকি আমার স্বামী না। আমি কিন্তু বালাম খাতা থেকে কিন্তু কাবিনের সব কিছু বের করে বর্ষাচুরিকে কিন্তু স্বামী প্রমাণ করে দিছি। আমি এই জন্য তার থেকে কাগজটা নিছি। এবং এটা আমি প্রমাণ করতে চাই যে দেশে আসলো কবে, বিয়ে করলো কবে, বাড়ি করলো কবে, এটা কিন্তু আমি টানটা দিব। এবং টুনির বড় বোন বলছে যে ওইখানে রড সিমেন্টের যে দোকানে বাকি ছিল, এই টাকাগুলো তার মা দিছে। এটা কিন্তু আমি পয়েন্ট নিছি। দেখেন, আমি কিন্তু কিছু পয়েন্ট নিছি এবং যেন ভুলে না যায়, এই জন্য এমন একটা লাইভে আসছি, শুধু কথাগুলোই মনে থাকবে, এইগুলো আমি রাখবো। এইগুলো হচ্ছে যে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আমি বের করব যে তারে কোনটা মিথ্যা এবং সত্য বলতেছে। বলে এখন কোনটা বলবো বলেন? আমি বলছিলাম ওই যে যাদের বউ আছে তাদের বউ, আমি তাই বলছি, কারণ স্বামী যদি থেকে থাকে, আছে তো বাংলাদেশে অনেক বউয়ের স্বামী আছে, তারা এই অসুস্থ কিডনি যে পেশেন্ট, সেই স্বামীকে এই পরকীয়া ধরছি দেখে আমাকে এই যে জেলে, এটা কি ভুল? সে 40 দিন আমাকে জেল খাটালো এবং ওষুধ দেয় নাই, মানে ওদের প্ল্যান ছিল আমাকে মেরে ফেলা। আচ্ছা, সেগুলো দেখছে, আরে ভাই আপনাকে কিডনি দিছে, সেই দিনের পর দিন পরে কি করলে তার জন্য এটা হালাল হবে? ভালো কথা, হালাল। আমি তো ওইটার জন্য ওকে মাপও করে দিছিলাম যে হ্যাঁ সংসার করব, কিন্তু যখন নাকি আমি জেলে গেলাম, কেন আমি জেলে গেলাম কেন, আমাকে 40 দিন জেল খাটালো এবং 40 দিন জেল খাটালো, ওষুধ দেয় নাই। ভালো যে আমার সে ভাইরে বউ তাকে বের করে দিচ্ছে, আমার মারে গোডাউনে ফেলে দিয়ে আসছে, বুড়া মার্ডারে। এই টুনির মা, টুনির বোন মিলে তাদেরকে কিচ্ছু বলতে পারি নাই আমি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমাকে মেরে ফেলার জন্য জেলে দিল। এটা কয়জন বউ পারেন তার স্বামীকে কিডনি নেয়, ওষুধ খায়, সে ওষুধ না দিয়ে, কারণ আমার তো এই এলাকায় কেউ নাই, একমাত্র আমি, তার তো সবাই ছিল, এবং তারা প্ল্যান করছে আমাকে ঘরের থেকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গেছে, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। বলেন তারপর। এই তো আত্মীয় স্বজন জানে না, পরে জেলে গিয়ে আমি ওষুধও পাচ্ছি না, তারপর 3 দিন ওষুধও খাই নাই। পরবর্তীতে আমার ভাই কেমন করে শুনে দৌড়াই গিয়ে আমাকে ওষুধ দিয়ে তারপরে বাঁচাই, এবং জেলের ভিতরে 40 দিন থাকলাম জেলে। তারপরে বেরিয়ে 4 তারিখে বেরোলাম, 7 তারিখে ঈদ, 6 তারিখে আমি মেডিকেলে, ওই মেডিকেলে যে ভর্তি হলাম ঢাকা মেডিকেলে, একবারে 3টা মেডিকেল চেঞ্জ করে একটা না, তারপরে আমি এই যে এই মাসের 5 তারিখে, চলতি মাসের 5 তারিখে
আমি মেডিকেল থেকে ছাড়া পেয়েছি। ছাড়া পেয়ে এখন আসি শুনতেছি যে আমি নাকি বাড়ি থেকে বের করে দিছি। দেখি যে 3 মাসের ভাড়া সহ উনি নিয়ে গেল, এই মাসের ভাড়া সুদ্ধাই, অথচ আমার ওষুধ খাবার পয়সা নাই। ওরে মানবতা, ওরে মানবিক আমার বউ। ঠিক আছে, কিডনি দিছিল, তখন তার ভালোবাসাও ছিল। 5.5 বছর 6 বছর পরে এখন বললাম যে কিডনি দেওয়ার ঠিক 1.5-2 বছর পর থেকে টিকটক শুরু করে। টিকটক শুরু করার পর থেকে পরকিয়া শুরু করে। একটা না 4টা পরকিয়া সে করে। 3টা পরকিয়ার ভিতরে 4টার ভিতরেই এত যে হাতে নাতে ধরলাম আমার ভাড়াটের সাথে, তারপরেও সে সরি বল, দুঃখিত বল, কিচ্ছু নাই। তার জন্য হু হা করে কান্দে। তার 32,000 টাকা তাকে দিছে আনার জন্য, আমাকে সাথে যেতে বলে। ইসরাত আমিন, আকাশ নিবিড়, আপনি আপনার বর্ষা ছাপড়ির সাথে ঘটনা মিলাবেন না, সবাই বর্ষা না। আর বাড়িতে সাথে কিডনি তুলনা করেন কিভাবে? আচ্ছা দেখেন ইসরাত আমিন, আমি কিন্তু বর্ষা ছাপড়ি ওই বিষয় না, আমি আসলে ঢুকছি এখানে সত্যকে মিথ্যাকে। আমার কাছে মনে হয়েছে ঘটনা ঢোকা উচিত, আমি ঢুকছি। আপনি কে বলার ভাই? আপনি নিজের সরকার নিজে তেলেন। আমি কোথায় ঢুকবো আর কোথায় ঢুকবো না সেটা আমি জানি। আমার কাজ হচ্ছে সত্য বের করা। যদি যে কথাগুলো রেকর্ড হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ, এই কথার সাথে যদি মিল না থাকে, এর যে কত বড় শাস্তি হবে তারাকের, এটা আপনারা জানেন না। এবং এর সাথে যদি কোনোভাবে গল্প যদি মিলে যায়, কতটা ইয়ে হবে, অপমানিত হবে টুনি, এটা হয়তো বা জানেন না। আপনি এক পক্ষ শুনে কথা বলুন, তা তো হয় না। আমি আজকে টুনিকে কাঁদতে দেখছি। আপনি কি জানেন তারেক আজকে কাঁদছে? ভিডিও কিন্তু দেয়নি, আমার কাছে অনেক ভিডিও আছে। আমি শুরু করছি, আমি শেষ দেব, দেখতে থাকে। তারপর বলেন। তারপরে আমাকে জেলে দিল, এইগুলার পরে আমি যে বেরিয়ে এলাম, এখনো মনে করেন আমার বাসায় আমি এখনো উঠি নাই। কিন্তু সবাই মানে শুনলাম যে ও নাকি হচ্ছে আপনার, আমি নাকি বাড়ি থেকে ওকে বের করে দিছি। সেই প্রমাণটা কি আপনারা দেখতে চান না, শুনতে চান না? প্লিজ, এগুলা কি মিথ্যা কথা? সে এখনো ভাড়া তুলছে, মিডিয়াতেও সে বললো আমি ভাড়া তুলছি, তুলে এই কিস্তি দিছি, ওই কিস্তি দিছি। তুমি ভাড়া তুলতেছো, আচ্ছা আপনার বাড়ি, সে ভাড়া তুলবে কেন? আমার কথাই তাই। তোর বাড়িটা তুই 2 তালাকটা তুল, আমারটা কেন তুলছিস 3 তালাকটা নিচেরটা? আচ্ছা, সব 3 তলা 2 তলা 1 তলা সব ভাড়া সে তুলতেছে। হ্যাঁ, আপনার বাসায় আপনি না গিয়ে আপনি অন্য বাসায় এসে আছেন কেন? আমি তো এতটাই অসুস্থ, আমি 5 তারিখে ছাড়া পেয়েছি। আমি কলমা আসতে যখন এসছি, কাঁপতে কাঁপতে এসছি। প্রথম দিন আনছি, তখন আমার হচ্ছে অলরেডি 12 তারিখ না 13 তারিখ। কাঁপতে কাঁপতে আসছি, এক দোকানদার আমাকে দেখে প্রথমে আমাকে থামাইছে, ভাই এই অবস্থা কি আপনার, আর এই অবস্থা শরীরের? উনি আমাকে প্রায় 70, 72 বা 75 দিন পরে দেখতেছে। আমি কলমা পাড়া দিছি 75 দিন পরে, কাঁপতে কাঁপতে। তখন ও অলরেডি সকালবেলা 2 দিন আগেই ভাড়া তুলে নিয়ে ভাগছে। অথচ আমি এসেছিলাম আমার ওষুধের টাকাটা নেওয়ার জন্য, যে আমার ওষুধের টাকাটা তদন্ত দিয়ে শুনলাম যে ও ভাগছে, এই ভাড়া ওঠায়নি, সব ভাড়াটের কাছ থেকে ভাড়া উঠে নিয়ে আমারটা ওরটা সবটা নিয়ে ভাগছে। এই কাঁপতে কাঁপতে আমি প্রথম আসি। আমার মা আসতে দিবে না, যে তুই এখন গেলে তোকে মেরে ফেলবে তারা। একবার মেরে ফেলতে চেয়েছে জেলের ভিতরে ওষুধ না দিয়ে, এবং জেল খাটিয়ে তোকে মারতে চাইছে, কিন্তু আল্লাহর রহমতে তুই বেঁচে গেছিস। এই যে অসুখে পড়লি তার। আচ্ছা সোনার বাংলা, আমি একটা কথা বলি, বাড়ি যার নামে সেই ভাড়া তুলবে, এগুলো কি বলার কি বিষয়? বাড়ি তো হচ্ছে তো তারেকের নামে, 2 তলার ফ্ল্যাট হচ্ছে বউকে লিখে দিছে, এবং 3 তলা হচ্ছে তারেকের। তাহলে টুনি কেন 3 তলার বাসা ভাড়া তুলবে? এটা একটা পয়েন্ট লিখে রাখলাম, ঠিক আছে? আর আমি এখানে তো আসছি বের করার জন্য। রুনা, আপনার একটা জিনিস টাচ হয়নি, তারেকের কথা। আপনার কোনো কথা বিশ্বাস হয়নি? আচ্ছা, আমার কথা, আমারটা কালকে যাবো, এলাকায় যাবো, আমার কোনোটাই ভাই ভালো আপনার বিশ্বাস হবে না। যদি আমি ওর মানে ক্লিয়ারলি ছবি তুলে আপনার কাছে পাঠাই দাও, আপনার বিশ্বাস হবে না, কারণ আপনি এমনটাই বিশ্বাস করে আছেন। আপনাকে বলছি কলমা, আমাদের সাবার কলমা বেশি দূর না। আপনি এলাকায় যাই আমার কথা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন আমি কেমন। আর টুনিকে তো প্রত্যেকটা মানুষ চিনে না, চিনে হচ্ছে যারা পুরনো জাহাঙ্গীরনগরে থাকতে চিনছে। আচ্ছা, তাহলে পুলিশকে কমপ্লেন করতে বলেন। কি বিষয়ে? এই যে এত যে আপনি শিকার হচ্ছেন, আপনি তাহলে কেন আইনি পদক্ষেপ নিচ্ছেন না? মানে এটা
বা সোশ্যাল মিডিয়ায় কথা কমেন্ট লাগছে, তাহলে আপনি পুলিশকে কমপ্লেন করেন। আচ্ছা, আপনার বিষয় যদি এত যে ঘটে যাচ্ছে, হুম। আপনি পুলিশকে কেন জানাচ্ছেন না? পুলিশ তো সবই জানে, আমাকে জেলে দিছে পুলিশ জানে, পুলিশই নিয়ে গেছে, আমার বাড়ির ভাড়া উঠাছে, এগুলা পুলিশ জানে, কিন্তু পুলিশ এটা কি করবে? এখন পুলিশ বলছে যে আপনার বাড়িতে আপনি উঠেন, এখনো আমি উঠি নাই, উঠবো। পুলিশ বলেছে যে আপনার বাড়িতে আপনি উঠেন, দোতলায় উঠার দরকার নাই। আচ্ছা, আমি একটা কথা বলি, দোতলাতে- শোনেন। হুম। আপনি পরকে ধরলেন, তাকে যেদিন আপনাকে যে মামলা দিল, তার কয়েকদিন পরে আপনাকে অ্যারেস্ট করলো। আমাকে ওই যখন আমাকে জেলে ঢুকাইছে, ওই পরকীয়া যেদিন আমি ধরছি তার 2 থেকে সোয়া 2 মাস পরে আমাকে তারা ধরিয়েছে। তখন তো তার সাথে আপনি নির্যাতন করেননি, না, তার সাথে তাহলে ধরলো কেন? তখন ওরা মেন কথা হচ্ছে, আমি বলছি না যে আমি আলাদা হয়ে যাব, কারণ ওর এতই বিহেভ খারাপ হয়েছে, আমাকে ঘৃণা পরে করে। কি তাকে কি মারধর করছে? না না, কোনো মাত্র তখন হয় তাহলে না। পুলিশ কিভাবে মামলা নিল, এটা একটা পয়েন্ট। সেটাই আমার কথা, যে পুলিশ কি ওই আগের কেস করছিল, প্রথমে যখন ওকে ধরা পড়ছিল হাতের নাতে, হ্যাঁ। তখন যে চর মারছিলাম, ওই চরের দাগগুলো ও মেডিকেল করে রাখছে, এবং ওইগুলাই সে তখনই কেস করছিল। কেস করার পরে সে পুলিশ এসে আমাকে বললো, আপনি ভদ্র মানুষ, আপনার যাই করছে, উপরে 3 তলায় ও ধরা পড়ছে, সবই ঠিক আছে, কিন্তু সে তো কেস করে দিছে। এখন যদি আপনি 3 দিনের ভিতরে না মিলেন, আপনার কিন্তু খুব খারাপ হবে, যেহেতু আপনি আচ্ছা, কিডনি পেশেন্ট। সেই পুলিশের নাম কি? ওর নাম হচ্ছে মনির, এসআই মনির। এখনো কি আছে ওই থানায়? অবশ্যই এখনো আছে থানায়। ঠিক আছে। আচ্ছা, এসআই মনির আর কি। তারপরে উনি সরি, ওই সময় ওই মামলা উঠিয়ে নিল, আমি বলার পরে 3 দিন পরে উঠিয়ে নিল। তারপরে তার ওই যে বিএফ, সে আমার বিছনা থেকে আলাদা হয়ে গেল। তারপরে সে বিড়াল নিয়ে শুয়ে থাকতো আলাদা, আমার সাথে থাকতোই না। লাস্টে আমাকে বলে দিল 2 মাস পরে যে আমাকে এখন ঘৃণা লাগে। সে এতটাই তাকে আচ্ছা, ভালোবাসতো। একটা কমেন্ট করি। আকাশ ভাই, আজকে উত্তরাতে আজকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং বিষয়টাকে স্বাভাবিক নিতে পারছে না। আমরা মানসিকভাবে বিধ্বস্ত। সবাই একটু দোয়া করেন, আর সত্যটা বের করে আপনি সবার সামনে লাইভ করে দেখান। দেখেন, আসলে আমি বললাম, আমি নিজেও হেনস্থার শিকার হয়েছি, এবং এখানে লাইভ করতে এসে স্টুডেন্টরা ঢুকতেই দিচ্ছিল না। তারপর যে আর্মি যখন দাবার দেয়, আমার কিন্তু ওই যে কি বলে যে লোহার একটা ব্যাট কি জানি, যেটা লাঠি আর কি, এটাতে বাড়ি দিয়ে কিন্তু আমার মোবাইলটার গ্লাস ভেঙে দিছে। আমি আগামীকাল দেখাবো। এবং আমার হচ্ছে কলিগ একজনকে মাথা ফেটে দিছে রক্তাক্ত। এবং আমার কলিগ, আমার খুব প্রিয় বন্ধু, নাম হচ্ছে মিলন। উনি হচ্ছে যে কি জানি নাম বললাম, কারণ কি জানি কণ্ঠ, আমি ভুলে গেছি, নাম হচ্ছে মিলন। ওর পায়ে এমন একটা বাড়ি দিছে, মানে ও হাঁটতে পারতেছে না। আমি এর মধ্যেও কিন্তু উত্তরাতে আসছি, তারেক টুনির স্বামী, তার সাথে কথা বলছি, এবং আজকের যে কথাগুলো এর উপরেই কালকে থেকে তদন্ত শুরু হবে। এবং যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারেকের বাসা, A to Z আপনার আসলে 2 ঘন্টা একটা রিপোর্ট দেখবেন, এরপর আপনার ডিসিশন নেবেন কে সত্য কে মিথ্যা। এই 2 ঘন্টার পরে যেটা বের হবে, এরপরে আমি টুনির সাথে কথা বলবো, টুনির ফ্যামিলির সাথে কথা বলবো, টুনির একটা রিপোর্ট বের করবো 2 ঘন্টা। এখান থেকে 2 ঘন্টা 4 ঘন্টা দেখে বিচার করবেন আপনারা কে সত্য কে মিথ্যা। ঈশা ফারিয়া ঈশা লেখছে যে আমরা আকাশ নিবিড় এর রুহি সব মুখের কথা ট্রাস্ট করি, এখন ওনারা প্রুভ করছে বর্ষা সব, তারেক তো শুধু গল্প বলতেছে। ফারিয়া সাহেব, তারেকের গল্পটা কেন নিচ্ছি জানেন? এটার উপরে সে যদি একটার কথার সাথে যদি না মেলে, তাহলে মিথ্যুক তারেক, আর এর সাথে যদি সব কিছু মিলে যায়, তাহলে মিথ্যুক টুনি। এই টুনি তারেক কে সত্য, এটা বের করার জন্য আমি আসছি। আমার বাবার খাক, আমার ঠেকা পড়েনি, ওদের বিষয়গুলো আমি বের করবো। শোনা মানুষের তার ওয়াইফ বলছে সে অনলাইন জুয়ায় আসক্ত। আমি দিচ্ছি, আপনার প্রশ্ন করেন, আজকে প্রশ্ন করে তারেক পুরো ঝাড়া করে দেন। আমি তো চাচ্ছি আপনার প্রশ্ন করেন। তারেকের ওয়াইফ বলছে সে অনলাইন জুয়ায় আসক্ত, এই বিষয়ে তারেক সাহেবের ভাষ্য কি? আচ্ছা, আমি তো মোবাইলটা বাসায় রেখেই জেলে গেছি। তাদের কাছে আমার মোবাইল, চশমা সবকিছু, তারা বের করে দিক যে আমি কোনোদিন জুয়া খেলছি। আর এর একটা জুয়া খেলেছি আমি মোবাইলে, সেটা হচ্ছে আমি অপারেশনের পরে এই 5 বছর 5.5 বছর আমি কোনো কাজ করি নাই, করছি 2 মাস করছি। ওর সুবিধার জন্য 4,000 টাকা বেতনে ওর খালার বাসায় লাগাই দিছিল এক জায়গায় কাজে।
ওর খেলার দোকানে বসার জন্য, ওর সুবিধার জন্য, যে ওর লাঙের সাথে আর কি ওই সময় কাটানোর জন্য। যাই হোক, এখন এই আমার যে একটা অভাব ছিল যে আমি কাজ করব, কি কাজ করব ঘরে বসে, তখন আমি দেখতাম অনেকেই ইউটিউবে অনেকেই অনেক কাজ করে। তো আমি তো আবার এই মোবাইলে অত কিছু বুঝি না। তো আমার ছেলে যেহেতু কম্পিউটার চালায়, আমি ছেলেকে বললাম, বাপ একটা কিছু দেখ না, আমি অনেক ইউটিউবে দেখি যে অনেক কাজ করা যায়। তা আমি বলছি, বাপ দেখ এটা সহজ না, এটা একটা কাজ করলে পয়সা ইনকাম করা যাবে কি কিছু। তো আমাকে একটা কি যেন বের করে দিল, বলছে তুমি এগুলা ভাঙবা, এই যে এই করবা, দেখবা এখান থেকে 10 সেন্ট বা 15 সেন্ট এমন বা 5 সেন্ট এমন। এটা তো অনলাইন জুয়া না, এটা যে ইনফ্লুয়েন্সার। সেটাই তো, ওরা জুয়া অনলাইন আছে মিথ্যাবাদীরা, ফ্রিল্যান্সার বলে, 100% মিথ্যাবাদীরা তো সব জায়গায় মিথ্যা কথা বলে। আমি কিন্তু কতগুলা প্রমাণ দিলাম, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি, আমার বউ আছে পরকীয়া, আমি ফাঁসি চেয়েছি, আমার ফাঁসি আমি নিজে নিব যদি আমি পরকীয়া অথবা আমার বউ থেকে থাকি। আচ্ছা, দেখছি যে বাসার মালিক যদি তারেক হয়, ভাড়া তারেক নেবে, তারেক আপনার ফ্যামিলিকে নিয়ে উঠেন ফ্ল্যাটে, কে একটা বে যদি থার্ড ফ্লোর আপনার হয়, মানে আপনার যদি থার্ড ফ্লোর হয় এবং ফার্স্ট ফ্লোর হয়, আপনার বাসা আপনি ওঠেন, আপনি বাসা ভাড়া নেন, তাহলে অন্য ফ্যামিলি কেন নেবে? সেটাই ওনারই কথা। এতদিন তো আমি জেলে ছিলাম আর মেডিকেলে ছিলাম, আমি তো আসতে পারি নাই, সেই জন্য ও আরামে এনেছে। এখন তো আমি উঠবো, পুলিশকেও আমি জিজ্ঞেস করেছি, তো আপনার বাড়িতে আপনি উঠবেন, কোনো সমস্যা নাই। এখন আমার বাড়িতে তো সব ফুল রুমে, এখন একজন ভাড়াটিয়াকে নামিয়ে তারপরে আমার একটা রুমে উঠা লাগবে, কারণ আমরা বসবাস করতাম দোতলায়। দোতলাটা আমার মতো সুন্দর করে বানিয়েছিলাম, ড্রয়িং রুম সবকিছু আমাদের মতো থাকার জন্য, সারা জীবন থাকার জন্য বানিয়েছিলাম। কিন্তু এখন দেখি যে যার জন্য ঘর বানালাম সে রইলো না ঘরে, এই অবস্থা হলো। এখন আমার রুমে উঠতে হবে ভাড়াটিয়াকে খালি করে, এজন্য অনেকে কমেন্ট করছে আজকে একটা, সবাই মন খারাপ, আমারও মন খারাপ। অনেকগুলো কোমলমতি শিশু আজকে হচ্ছে মারা গেছে উত্তরায়। একটা দিন স্মরণীয় করে কিছু কেড়ে নিয়ে গেছে, অনেক বাবা মার স্বপ্ন গেছে, ভাই বোনের স্বপ্ন চলে গেছে, তরতাজা ফুলের মতো চলে গেছে দুই একটা বউ। আচ্ছা, আমার কথা হচ্ছে তারেকের সাথে যদি আজকে কথা বলি, টুনি আজকে কেন সংবাদ সম্মেলন করলো? টুনি কাঁদতেছে, এই ভিডিও কেন সোশ্যাল মিডিয়াতে আসলো? তারেক যদি আজকে শোকায়িত এই আমাদের উত্তরা যে ট্র্যাজেডি, এই বিষয়ে যদি তারেকের সাথে আমি লাইভ করি, আমি যদি খারাপ হয়ে থাকে, তাহলে টুনি আজকে কেন গুলশানে সংবাদ সম্মেলন করলো? এটা তো একবারও বলেন না। আমরা সব কিছু দেখতেছি, সব কিছু বুঝতেছি, আমি জাস্ট প্রমাণ করতে চাই কে সত্য, আর কিছুই না। ঠিক আছে? এখন হচ্ছে যে ট্র্যাজেডি হয়েছে, এখন আমার হচ্ছে ব্যক্তিগত কাজ আমি করব না। আমি তো শোকায়িত, আমি পোস্ট করেছি এবং এখানে এসে সেনাবাহিনীর দাবরানি খাইছি, এবং হচ্ছে এখানে আমার মোবাইলটা গ্লাস ভেঙে গেছে, আমার 2 সহকর্মী, একজন মাথা ফেটে গেছে এবং একজন পায়ে বাড়ি দিছে, সে ব্যথায় কাতরাচ্ছে। ওনার নাম হচ্ছে মিলন, খুব বড় একটা অনলাইনে আছে, ভাইরাল অনলাইন। তো বিষয়গুলো দেখেন, খালি এক তফাৎ তো বললে হবে না। তারপর বলেন। হ্যাঁ, আপনারা আরো প্রশ্ন আছে। ফারিয়া ঈশা, নূপুর যদি রাজের বাসায় যায় হাঙ্গামা করতে পারে, তারেক কেন নিজের বাড়ি উঠতে পারবে না? হ্যাঁ, আমার বাড়িতে আমি উঠতে পারবো। এখন শুনেছি, আমি পুলিশের কাছে শুনেছি, অনেকের কাছে বলছে আপনার বাড়িতে আপনি উঠবেন। কথা হচ্ছে আমার বাড়ি তো সবগুলো রুম ভাড়া দেয়া, এখন একটা খালি করে উঠতে হবে। 1 তারিখ ছাড়া তো আমি উঠতে পারছি না কোনো রুমে, এই জন্য আমার দেরি হচ্ছে এখন। আর আগে হচ্ছে তো আমি অসুস্থ আর জেলে ছিলাম, তখন তো আমি পারি না, সে আরামে উঠে ভাড়া নিয়ে গেছে। অথচ আপনারা সবাই জানেন তাকে আমি বের করে দিছি বাড়ি থেকে, সেই কথাটা একবারও আপনারা বলছেন না কেন? এটা বাস্তব কথাটা বলেন, যে ওকে আমি বের করে দিছি, ও কেঁদে কেঁদে বলেছে অনেক ভিডিওতে, এটা একটাবার বলেন এই কথাটা। আর একটা কথা যে আমি পরকিয়া করি, আমার বউ আছে, এটা আমি বলেছি যদি প্রমাণ কেউ করতে পারে, তার তো 4টার কথা আমি বলছি সে পরকিয়া করছে, 4টায় প্রমাণ দিব, তাদের বাড়ি দেখাই দিব। আমার একটা কেন তার বাড়ি দিকে বলে তারেক কি এত নাদান যে লোক বিদেশ থাকছে, চাইনিজ প্রেমিকা ছিল, সে এত নাদান? এটা আপনি বলেন আকাশ। এটা তো আসলে বিয়ের আগে,
চাইনিজ বিয়ের অনেক মালয়েশিয়া আগে। মালয়েশিয়া যেটা গার্লফ্রেন্ড ছিল আমার বিয়ের আগে। চাইনিজ, এটা সত্যি কথা আমি আচ্ছা, বিয়ের আগে কে কি থাকবে ওটা তো বিষয় না, বিয়ের পরে আগে টুনি যে 7 বছর এক ছেলের সাথে যে পরকীয়া করছে বলছে, আমাকে তো ঠিকই বলেছে। প্রথমে আমি তার কাছ থেকে বেরও করেছি। আমি এবার বলেছি যে তুমি এত কাঁদছো আমার বুকে এসে, যে তোমার এই 7 বছরের প্রেমের সেও কি এটা শক্তিশালী? তখন চুপ। তারপরে আবারও কাঁদছে, আবারও সে কান্নাকাটি করছে, আবারও এই বলছে। শোনা মনে হচ্ছে আরে ভাই জেলে ছিলেন 40 দিন আর হুম। সংসার করতেছে 18 বছর যাবত, হুম। খালি জেলের দোহাই দিয়েন না। আমি অসুস্থ মানুষ, জেলে যদি একদিনও থাকি সেটাই 18 বছরটাই বেশি। যদি ওষুধ না দেয় সেটা একবার ভেবে দেখেন কিসের জন্য দেয়নি? আমাকে মারার জন্য, ডাইরেক্ট মার্ডার করার জন্য। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু অনেকক্ষণ কথা বললাম এবং সে আরো বিস্তারিত অনেক কিছুই বলবো, এবং আপনারা প্রশ্ন করলেন, তখন কিন্তু লাইভে ছিলাম আমি, প্রশ্ন দেখিনি, আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কিন্তু তারেক ভাইকে একদম মুখোমুখি করছি এবং এই বিষয়গুলো আমি জেনে নিচ্ছি এবং এর সাথে তদন্ত হয়ে আমি দেখতে চাই আসলে সবাই বলছে যে তারেককে প্রমাণ দিতে হবে, প্রমাণ দেওয়ার জন্য আমি এইগুলো ক্যাপচার করছি এবং ভয়েসগুলো রেখে দিচ্ছি। আমি চাই যে তারেক সবকিছুর প্রমাণ দেবে, কে সত্য কে মিথ্যা, এটাই তো। এটাই কারেক্ট। আমি চাই সত্য কথা সত্যভাবে আসুক। আমি এটা জন্ম থেকে এটা শিখেছি, আমি সত্যি কথা বলি সবসময়, ওদের মতো 100% মিথ্যা কিন্তু কথা বলি আজকে না। যে সংবাদ সম্মেলন করলো, টুনি কান্নাকাটি করলো, সেটা আসলে বলছে নাটক এবং আপনি নিজেই দেখলেন, এই বিষয় নিয়ে একটু বলেন। ওটা ওর কথা, ওর কান্না দেখলে আমার খালি হাসি বেরোচ্ছে আজকে। যে এই অভিনয়টা হচ্ছে ওর মায়ের অভিনয়, শিখে তারপরে ও আমার এই হয়েছে গো। আগে ছোটবেলায় দেখতাম, আমার হাসি বেরোচ্ছে। মিথ্যা কথা দিয়ে ভরা। আর একটা কথা বারবারই সে বলতেছে, আমার ছেলের ভবিষ্যৎ আছে না, তাতে কি বুঝেন আর কি বুঝাচ্ছে সেটা একবার আপনাদের মাথায় ঢুকায়েন। তার মানে আমাকে 2 তালা দিছো তাতে হবে না, আমার এই 3 তালা বাড়িটা পুরাটাই দরকার ছেলের ভবিষ্যতের জন্য। তুমি জাহান্নামে যাও গা, মরে যাও গা, ওটা আমার দেখার দরকার নাই। আরে সেটা আপনি দেখছেন যে আপনি কিছু খাবেন না তারেকের বাসায়, আপনাকে যদি আপনাকে জাদু করতে পারে বর্ষার মতো। শোনেন, আমি ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এগুলো বিশ্বাস করি না, বুঝছেন। আমার বাসা কোথায় এখানে? আমি তো এখানে মেহমান। না না না, এখানে তো মেহমান। আচ্ছা, সেটা হচ্ছে আমি এগুলো ব্ল্যাক ম্যাজিক কালো জাদু করি, আমি বিশ্বাস করি না। যদি কেউ না, করে এগুলা করে, করুক গা। টুনির মাও করে, কিন্তু অনেক করে। আমি জাস্ট এখানে আসছি সত্যকে মিথ্যাকে বের করার জন্য। আর আমি কোথায় থেকে কোথায় টান দিব 2 ঘন্টা দেখবেন, দেখলেই বুঝবেন যে কে সত্য কে মিথ্যা। আমি আসছি এখানে বেড়াতে, আমার বাড়ি নাকি এটা? ফেরে এসে লেগেছে যে টুনি অ্যাট লাস্ট ভয়েস তো শোনাই দিছে, তার একটু কিছুই দেখাতে পারলো না। আসলে ওই ভয়েস কার কি এগুলো তো আমি জানি না, আমি এই গল্পে নাই। আমি বের করবো যে টুনি সেই লো ফ্যামিলি থেকে এত আসছে কিনা, এবং টুনির বোন কিভাবে মিটাতে আসলো, এবং এই যে বাড়ির টাকা যে টুনি মা দিছে কিনা, এবং তার যেগুলো বলছে সেগুলো আসলে সত্য কিনা, এগুলো দিয়ে আমি আসলে একটা টান দিব। টান দিয়ে এটা আসলে বোঝা যাবে। আপনি কিডনি দিয়ে যদি কাউকে ব্ল্যাকমেল করে এবং সেটা বারবার খোটা দেন, মানুষকে বুঝান যে খারাপ, যেটা আপনারা কিন্তু দেখছেন, বর্ষার সাথে আমাকে বলছে যে তার স্বামীর মধ্যে গার্ডস লাগবে, তার হচ্ছে যে আমার বাসার গরুর মাংসের টাকা সে দেয়, আমাকে অপমান করার জন্য বিভিন্ন কথা বলতো বর্ষা চৌধুরী, এবং আমাকে এগুলো বলে বলে আমাকে আমার সম্মান নষ্ট করতো। কিন্তু দেখেন আজকে সেই না খেয়ে থাকে, আজকে আমার খাওয়ার অভাব নেই, আমি ঘুরছি, আমি অনুসন্ধান করছি, আমি আসলে সত্যটা বের করতে চাই। ঠিক আছে, কে সত্য কে মিথ্যা এটা রায় দিবেন আপনারা। আমি 2 ঘন্টা করে রিপোর্ট বানাবো, যে রিপোর্টে আপনারা রায় দিবেন, এবং A to Z। আমি 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 দেখছি যে জ্যাকি, তারপর হচ্ছে যে জলিলের গল্পটা কিন্তু আমি বের করছি, যে বর্ষা চৌধুরী এসিড দগ্ধ না, তার সে নিজের গায়ে নিজে কেরোসিন তেলে পুড়ে মামলা দিছে, 5 জনকে জেল খাটাইছে। এমন গল্পই আপনারা দেখবেন, বিস্তারিত আপনারা বের করবেন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। জান্নাত আজকে কিন্তু টুনি কিন্তু সংবাদ সম্মেলন করছে, খাচ্ছে, এবং সে ভিডিও আছে, দেখে নেবেন। হ্যাঁ, আর আমি তো আর আপনার খাই না, পড়ি না, ঠিক আছে, আপনার কথা মতো চলবো।
আমার যেটা স্বাধীনতা সেটা আমি করব। ওকে তারেক ভাই, দেশবাসীর জন্য কিছু যদি বলতে চান বলবেন, একদম শেষ। দেশের মানুষের কাছে কি আপনার চাওয়া এবং কি আমার মেসেজ দিতে চান? দেশবাসীর কাছে আমার কাছে চাওয়া যে আপনারা সত্যটা জানুন, মিথ্যাটাকে পরিহার করুন। ওরা মানে ওরা জন্মসূত্রে ওরা মিথ্যাবাদী, তিনজনাই, ওর মা, ওর বোন এবং ও। এত মিথ্যা কথা, এত অভিনয় জানে, সেটা আমাদের দ্বারা সম্ভব না। সে সবসময় মিথ্যা কথা বলছে আপনাদের কাছে। উনি ওনার কথাগুলো আমার খুবই পছন্দ হয়েছে এবং আমি সত্য কথাগুলো ওনাকে বলতে চাই, আমি দেখাতে চাই যে সত্য কি জিনিস। আর ওরা গুলশানে বসে অভিনয় কইরা সে আগায় যেতে পারে না, আমি সত্যটা দিয়ে ওনাকে হেল্প করতে পারি। আপনারা দেখবেন প্লিজ। তারেক ভাই আমাকে কখনো আপনি চেনেন, কখনো দেখা হয়েছে? কখনোই দেখি নাই, কখনো নামও শুনি নাই, কোনো সময় আপনার যে কিছু, আমি কিছুই জানি না, আপনার বিষয়ে কিছুই জানি না। আজকে প্রশ্নগুলো কেমন ছিল আকাশ নিবিড়ে? হ্যাঁ, আপনি অনেক কঠিন কঠিন প্রশ্ন করছেন, আমার খুবই ভালো লেগেছে। যে হ্যাঁ, আমি চাই এমন একজন মানুষ সত্যটাকে উঠিয়ে ধরার জন্য, সেটা যেই হোক, আপনি যেই হন, আমি চাই যে সত্যটাকে উঠিয়ে ধরেন। কারণ এই মিথ্যে প্রচার করি সারা বাংলাদেশে যে আমাকে নোংরা বানিয়েছে, সেটা যেন না থাকে। ওই যে টুনি 3.3 কোটি 60 লক্ষ টাকা যে আমার পিছে খরচ করেছে এই 19 বছরে, একটা মানুষের পিছে 3.60 কোটি টাকা খরচ করা, আপনারা হিসাব করে দেখবেন যে একটা মানুষের কত বছর লাগে বা কয়টা মানুষ পালা যায়। 3.60 কোটি টাকা হলে সে আমার সাথে মিলবে, এছাড়া মিলবে না। এটা নাকি আজকে বলেছে কি এরকম কথা আমাকে বলেছে। হ্যাঁ, আর টুনির সাক্ষাৎকারে আমি দেখছি সে তার দীর্ঘ সাক্ষাৎকারে বারবার একটা কথাই বলছে, এত বড় বিপদে এত বছর যাবত আছি, কিডনি দিছি, কিন্তু আমার সাথে খুব ভালো খারাপ ব্যবহার, বাজে ব্যবহার করছে, যেটা টুনি মেনে নিতে পারছে না। এই ব্যাপারটা বারবার বলতেছে। হ্যাঁ, কারণ পরকিয়া করছে, আমি 2টা থাপ্পড় দিছি এবং হাতে নাতে ধরাতে। আর গিলাতে তো আমি মারি নাই, আর গিলাতে তাকে রাগ করে থাকতাম, তার চাচা মিলিয়ে আচ্ছা, দিত। এইখানে আমার কাছে গল্প যেটা মনে হয় সোনা বাংলা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে খুব নিম্ন শ্রেণীর পরিবার থেকে উঠে আসলে বাড়িওয়ালা অথবা ফ্ল্যাট ভালোবাসাটা একটু অনেক থাকে। দেখেন, ফ্ল্যাট লিখে দিল, কিডনি দিল, কিডনি দেওয়ার পরে এই কিডনির কথা বলে যে তারেকের ভাষ্যের মধ্যে যেটা আমরা জানছি, বিভিন্ন মানুষের সাথে পরকীয়া করছে। এই বিষয়টা কিন্তু অনুসন্ধানে বের করার চেষ্টা করব, এবং তার কথা যদি সত্য হয় সেটা তো তুমি খেসারত দিবে। এবং যেটা হচ্ছে আপনাদেরকে জানাতে চাই যে এই সত্য মিথ্যাটাই আসলে আমরা বের করতে চাই, আসলে সত্যকে মিথ্যাকে। আমি যদি গরিব হই, আমি তো চাবই যে বড় লোক, কোথাও বাড়ি ফ্ল্যাট, এটা হয়, এটা কৌশলে আমাকে টুনির মা এবং বোন বলছে ওই টিনের ঘর ছিল, এই টাকা তারা দিয়ে বাড়ি করছে, করার পরে দ্বিতীয় তলায় লিখে নিছে। এটা কিন্তু আমি মাথায় কিন্তু রাখছি। আমার এটার সাথে মিলে কিন্তু আমি বের করব আসল তথ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বশেষ যে আজকে উত্তরের ট্র্যাজেডি, এটার জন্য খুবই মর্মাহত, এবং কোনোমতে শিশুদের জন্য দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সঙ্গে থাকেন, আগামী 7 দিনের মধ্যে বের করবো আসল সত্যকে, টুনি নাকি তারাই। কিডনি বড় কথা না, একজন মানুষকে বাঁচাতেই পারি। আমার কাছে যদি মনে হয় যে একজন মরে যাচ্ছে, আমার কিডনি কিন্তু আমি দিয়ে দেবো, এটাই হওয়া উচিত। এর মানে এই না কিডনি দিয়ে আমি হচ্ছে যে কৌশলে ফ্ল্যাট লিখে নেব। আমার কাছে এটা মনে হয়েছে তদন্ত করা উচিত এবং অনুসন্ধানের, এবং এটা বের করা দরকার। এবং জেল খাটছেন এটা কেন, এটা পুলিশ প্রশাসন এই বইগুলো দেখবে, এটা পরে বিষয় থাকবে, কারণ একটা সিকোয়েন্সে তো শেষ হচ্ছে না। ভালো থাকবেন সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, গুড বাই।